মায়ের মুখে শুনেছি যেদিন আমার জন্ম হয় সেদিনই বাবা দ্বিতীয় তার বিয়ের ঘোষণা দেন। চোখ মুখ কুঁচকে মুড়ায় বসতে বসতে বলেন, এমনিতেই মেয়ে, তার উপর এমন কুচকুচে কালো, এই সন্তান আমার জন্মের না। অমন নষ্ট মেয়ে ছেলেকে আমার ঘরে পুষবো না। কালই তালাক দিয়ে নতুন বউ ঘরে তুলবো। সেদিন বাবার কথায় কেউ কোনো আপত্তি করেনি, একজনও না, বরং দাদি ভীষণ খুশি হয়েছিলেন। বাবার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিলেন, যাক বাবা, এতদিনে তোর সুমতি ফিরল। আমি তো আগেই বলেছিলাম গরিব ঘরের মেয়েরা সুবিধার হয় না, কিন্তু তুই তো আমার কথা শুনবি না। বইয়ের রূপ দেখে মাকে ভুলে গেলি, এখন বোঝ কেমন লাগে। সেদিন সত্যিই বাবার সুমতি ফিরছিল। দাদির কথা মেনে নিয়ে তিনি আদর্শ ছেলের ভং ধরেছিলেন। পরের দিন সকাল হতেই মাকে তিন তালাক বলে বাড়ি থেকে বের করে দিলেন। কুৎসিত ভঙ্গিতে বললেন, আমি ফর্সা, তোর নিজের গায়ের রং দুধের মতো সাদা, তাহলে আমার কুচকুচে কালো মেয়ে কার কাছে গিয়ে বাদিয়ে এনেছিস? মা বাবার কথার জবাব দিল না, হাসলো, নরম সুরে বলল, আল্লাহ সাক্ষী, আপনাকে এই মেয়ের দায়িত্ব নিতে হবে না, আমার দায়িত্ব নিতে হবে না। আমরা মা মেয়ে দুজনে আপনাদের সবার চোখের সামনে থেকে চলে যাব। তালাক দেওয়া বইয়ের আবার দায়িত্ব ভালো কথায় দূর হবি, নাকি ঘাড় ধরে তাড়িয়ে দিতে হবে? মামাকে কোলে নিয়ে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। বাবা আমাদের আটকালেন না। মায়ের যাওয়ার মতো জায়গাও ওই একটাই, নানা বাড়ি। সে আমাকে নিয়ে নানা বাড়িতে গিয়ে উঠল। ঘটনা শুনে নানির মাথায় হাত। তিনি দৌড়ে গিয়ে মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে এলেন। ইমাম সাহেব বললেন, তালাক হলেও সন্তানের ভরণ পোষণ, দুধ, যত্ন সবকিছুর দায়িত্ব বাবার উপরেই থাকে। মা হাসলো, তাচ্ছিল্যের সুরে বলল, সে ওকে নিজের মেয়ে বলে মানে না, দায়িত্ব নেবে কেন? নানি খুব ভয়ে ছিলেন। নানা বাড়ি বললে সংসারটা মামার। মা মামার সংসারে বোঝা হয়ে বসবে কিনা, গায়ের লোকে কি বলবে, এসব ভাবতে ভাবতে নানির শরীর খারাপ হয়ে গেল। তবে মা মামার সংসারের বোঝা হয়ে রইল না। 2 দিন পরেই আমাকে নিয়ে শহরে চলে এলো। নানা বাড়ির পাশের এক ভদ্র মহিলা ছিলেন, তহুরা নাম, শহরে চাকরি করেন। তিনি মাকে নিজের কাছে নিয়ে এলেন। ঘরের কাজকর্ম দেখতে তার একজন লোকের প্রয়োজন। পেটে ভাতে থাকবে, বছরের 2 ঈদে দুটো কাপড় পাবে। কোনো কিছু না ভেবে মা তার প্রস্তাবে রাজি হয়ে গেল। অবশ্য তখন রাজি না হয়ে উপায় ছিল না। আমাকে নিয়ে মামার সংসারের অন্ন ধ্বংস করার মতো দুঃসাহস মায়ের নেই। অস্পারা গায়ে নিজে কিছু করবে সে সুযোগও তেমন ছিল না। শহরে এসে মায়ের জীবনে তেমন কোনো পরিবর্তন হয়নি। সারাদিন ঘরের কাজকর্ম, রান্না বান্না, 3 বেলা খাওয়া, আমার দেখাশোনা, এই নিয়ে মায়ের দিন কাটতে থাকলো। দেখলে মনে হয় সবকিছু স্বাভাবিক, তবে মা রাতে ঘুমোতে পারতো না, কাঁদতো, কেমন যেন হাঁসফাঁস করতো। বুঝতে শেখার পরেও দেখেছি মা রাতের বেশিরভাগ সময় জেগে থাকে, শত চেষ্টা করেও ঘুমোতে পারে না। মাঝে মধ্যে আমাকে জড়িয়ে ধরে বলে, তোর কি হবে রে মা, এমন পরিস্থিতিতে থেকে তোকে বিয়ে শাদী দিতে পারবো না। মা খুব বেশি লেখাপড়া জানতো না। বুঝতে শেখার পরপরই বাবার সাথে বিয়ে হয়ে গেল। তারপর থেকে পড়াশোনার পাশাপাশি আশেপাশে ঘেঁষার সুযোগ পাইনি। তহুরা খালাম্মা মায়ের চিন্তা দূর করে দিলেন। আমার বয়স যখন 6, হঠাৎই একদিন তিনি আমাদের ঘরে এলেন। কোমল গলায় বললেন, রূপসীকে ওর সবচেয়ে ভালো জামাটা পরিয়ে দাও। মা বলল, কেন আপা, ওরে নিয়ে কোথাও যাবেন? স্কুলে ভর্তি করিয়ে দিব, পড়াশোনা শিখতে হবে তো নাকি। আমার এখনো মনে আছে মা সেদিন খালাম্মার হাত ধরে খুব কেঁদেছিল। খালাম্মা মায়ের হাত বুলিয়ে দিয়ে বলেছিল, আরে কাঁদতে হবে না, রূপসী আমার মেয়ের মতো, আমি তোমাদের উপর অবিচার করব না। খালাম্মা আমাদের উপর অবিচার করেননি, সুবিচারের চেয়েও অনেক বেশি করেছেন। নিজের টাকায় আমাকে পড়াশোনা শিখিয়েছেন, তার জন্যই আমি ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছি। লোকে আমায় নিয়ে খুব গর্ব করে বলে। বাপ পরিচয় দেয় না, মেয়ে ডাক্তারি পড়ে, এমন রত্ন কেউ হাতছাড়া করে নাকি? বাবা কখনো আমাদের কোনো খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেনি, বেঁচে আছি নাকি মরে গেছি, কোথায় কি করছি এ ব্যাপারে তার কোনো আগ্রহ নেই।
জীবনের সময় থেমে থাকে না। মা বলে, এই তো সেদিন তোকে হতে দেখলাম, এর মধ্যে ডাক্তারি পাশ করে গেলি। দিন যায় না পানি যায়। ডাক্তারি পাশ করার পরপরই মামা আমাদের গ্রামে নিয়ে আসলেন। আদুরে গলায় বললেন, মা, আমাদের গ্রামের লোকেদের একটু দেখতে হবে। মামার কথা বুঝতে সময় লাগতো। ফ্রি ক্যাম্পেইন, গায়ের লোকেরা মিলে আয়োজন করেছে। মামা তাদের কথা দিয়ে ফেলেছে, রাতেই হবে। 2 দিনের ছুটিতে গ্রামে এলাম। এই গ্রাম আমার অপরিচিত। বাবার বাড়ি কোথায় সে কথাও জানি না। মামির কাছে জিজ্ঞেস করতেই সে বলল, 2 গ্রাম পরে তাদের বাড়ি। বিশাল বড়লোক, জমিদার বাড়ি বলা হয়। আপাকে তালাক দিয়ে আবার বিয়ে করেছিল। মামিকে থামিয়ে দিলাম, এসব কথা শুনতে ইচ্ছে করছে না। যা কিছু আমার জীবনের সাথে জড়িয়ে নেই, সে কথা শুনে মনকে বিষিয়ে তোলা নিতান্তই অপ্রয়োজনীয়। প্রি ক্যাম্পেইন ঘুরে উত্তেজনায় শেষ নেই। খোলা মাঠে রোগী দেখার ব্যবস্থা করা হয়েছে। ছামিয়ানা টাঙ্গানো হয়েছে, চেয়ার টেবিল পাতানো। একে একে রোগী ঢুকছে। নানান লোকের নানান সমস্যা। এক মহিলা তো বলে বসলো, মামার ছেলের বউয়ের বাচ্চা কাচ্চা হচ্ছে না, যদি কিছু ওষুধ লিখে দিতে। একে তো রোগীর চাপ, তার উপর উদ্ভট সব সমস্যা। সবকিছু সামলাতে গিয়ে মাথা ধরে গেল। তখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল। ক্লান্ত ভঙ্গিতে হাই তুলে বললাম, আজকে আর না, বাকিটা কাল দেখব। বাইরে তখনও একজন লোক দাঁড়িয়ে, রুগ্ন শরীর নিয়ে দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়ে যাচ্ছে। স্বেচ্ছাসেবক ছেলে মেয়েগুলো তাকে বোঝানোর চেষ্টা করেছে, আজকে আর কোনো রোগী দেখা হবে না। সে ভীষণ নাছোড়বান্দা। অনেক দূর থেকে হেঁটে এসেছে, কাল আবার আসতে পারবে না। তাকে অনেক বুঝিয়েও কোনো লাভ হলো না। সোজা এসে আমার সামনে রাখা চেয়ারে বসে পড়ল। কোমল গলায় বললাম, কি সমস্যা আপনার? সমস্যা আমার না, সমস্যা ওদের। কত করে বলছি, অনেক দূর থেকে হেঁটে এসেছি, এই শরীরে কাল আবার আসবো কিভাবে? সে কথা বলিনি। আপনার শরীরে কি সমস্যা, কোথায় খারাপ লাগে? সারা শরীরে খারাপ লাগে মা, গায়ের ভিতরে জ্বলে, রাতে ঘুম আসে না। ঠিকমতো খাওয়া দাওয়া করেন না মা? খাওয়া জোটে না, ছেলেগুলো খেতে দেয় না। কয় ছেলে আপনার? 3 ছেলে, একটাও মানুষ হয়নি। মদ গাঁজা নিয়ে পড়ে থাকে। জমি জমা যা ছিল বিক্রি করতে করতে ঘরটুকু ছাড়া আর কিছু নেই। আমারে খেতে পড়তে দেয় না, কিছু বললে তেড়ে ফুঁড়ে মারতে আসে। লোকটার বয়স খুব বেশি না, 60 ঊর্ধ্ব হবে কিনা সন্দেহ। এই বয়সে তার শরীর ভেঙে গিয়েছে। চেহারায় মলিনতা, ক্লান্তিতে নিঃশ্বাস নিতেও কষ্ট হয়ে যায়। মানুষের জীবন কত বিচিত্র। 3-3টা ছেলে থাকার পরেও বাপের এই অবস্থা। দেখে শুনে ওষুধ লিখে দিলাম। ব্যাগ থেকে 1000 টাকার একটা নোট বের করে তার হাতে গুঁজে দিয়ে বললাম, ওষুধগুলো কিনে নিন। লোকটা উঠে চলে যাচ্ছিল, পেছন ডেকে থামালাম। হাতে আরো কিছু টাকা দিয়ে বললাম, ফলমূল কিনে খাবেন। এই শরীর শুধু ওষুধে ঠিক হবে না। সে হাসি মুখে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বেরিয়ে গেল। পাশ থেকে স্বেচ্ছাসেবকদের একজন বলে উঠল, ম্যাডাম, ওকে এত ভালো মনে করার কিছু নেই। দুনিয়ার শয়তান লোক। আমাদের বাড়ির পাশে বাড়ি। মায়ের মুখে শুনেছি, মেয়ে হওয়ার কারণে প্রথম বউকে তালাক দিয়ে দিয়েছিল। মেয়ের গায়ের রং একটু চাপা, তাই বউয়ের চরিত্রে দাগ লাগিয়ে দিতেও এতটুকু দ্বিধা করেনি। তারপর তাদের আর কোনো খোঁজ খবর নেয়নি। পরে আবার বিয়ে করেছে, সেই ঘরে 3 ছেলে। ছেলেদের বয়স বেশি না, তবে বাপের কথা শোনে না, নেশাখোর হয়ে গেছে। হাসার চেষ্টা করলাম, চিকন গলায় বললাম, সারাদিন রুগী দেখে ক্লান্ত লাগছে, বাড়িতে যাব, তোমরাও এখন যাও। ওরা চলে গেল। দুপুরের রোদ পড়ে গেছে, ফিনফিনে বাতাস বইছে। বাবার চেহারা মনে নেই ঠিকই, তবে বুঝতে একটু অসুবিধা হয়নি। আচ্ছা, আমার কি খুশি হওয়া উচিত যে বাবা কখনো কোনো দায়িত্ব নেয়নি? বিনা কারণে মায়ের চরিত্রে কালি দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। তার এমন পরিস্থিতি দেখে খুশি হলে, আনন্দ অনুভব করলে খুব বেশি অন্যায়, অমানবিক কাজ হয়ে যাবে। হবে না নিশ্চয়ই, কিন্তু আমার তো খুশি লাগছে না। আনন্দের ছিটে ফোঁটাও নেই। বুকের মধ্যে চিনচিনে ব্যথা অনুভব করছি, গলা ধরে আসছে, চোখ জ্বালা করছে। চোখে পানি আসার আগে এমন করে
চোখ জ্বালা করে। শেষ বিকেলের নরম বাতাস কি আমার এই কষ্টকে উড়িয়ে দিয়ে যেতে পারবে? পারবে নিশ্চয়ই। চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিলাম। জীবনের চরম সত্যিগুলো সামনে দাঁড়াতে এত কষ্ট হয় কেন? সমাপ্ত। গল্প অব্যক্ততা। লেখা ফারহানা কবির মানাল।